প্রবাসী সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাতারের দোহা ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের পরমাণু স্থাপনায় ট্রাম্প প্রশাসনের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে এমন আঘাত করেছে তেহরান। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তায় নিজেদের আকাশ সীমা বন্ধ করেছে কাতার। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার দুদিন না পেরোতেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। রোববার কাতারের আল উদেইদ ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। কাতারের এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি। শুধু কাতার নয়, মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকের মার্কিন ঘাঁটিতেও পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। আর এসব আঘাত ইসরায়েলের সঙ্গী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার বদলা বলে দাবি করেছে তেহরান। সেই সঙ্গে খামেনির দেশ হুঁশিয়ারি দিয়েছে, কূটনীতিকে অগ্রাহ্য করে ইরানে সরাসরি হামলার সিদ্ধান্তের দায় ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে। এদিকে দোহায় বিস্ফোরণের শব্দ শোনার আগে আকাশপথ বন্ধ করে দেয় কাতার। কাতারে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শও দেয়। সতর্ক অবস্থানে থাকতে বলা হয় স্থানীয়দের। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। একই দিনে আইআরজিসি সদর দপ্তরেও হামলার দাবি তাদের। এদিকে ইসরায়েলেও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপরদিকে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল ইরানে সরকার পরিবর্তনের সুর। সোমবারও ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল। সাইরেনের শব্দে এদিক ওদিক ছুটতে থাকেন অধিবাসীরা। ইসরায়েলের অভিযোগ, ইরান এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ছুড়েছে। এতে ইসরায়েলের আশদোদে বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন প্রায় 1 লাখ বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের পর সোমবার ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে পারমাণবিক স্থাপনার প্রবেশ মুখে ক্ষতি হয়েছে বলেও দাবি আইডিএফ এর। একই দিনে তেহরানের আইআরজিসির সদর দপ্তরে হামলা চালানো হয়। এতে আইআরজিসির কয়েকজন সেনা হতাহতের দাবিও করেছে আইডিএফ। এছাড়া রাজনৈতিক বন্দীদের দীর্ঘদিন আটকে রাখার জন্য কুখ্যাত এভিন কারাগারেও ইসরায়েল হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইরানের জনগণের পাশে থাকার ঘোষণাও তার। এদিকে ইরানে মার্কিন হামলার পর সে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবার মহান হতে না পারে, তাহলে কেন এই শাসন ব্যবস্থা বদলানো হবে না? ট্রুথ সোশ্যালে এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ইস্যুটি। আফরিন মৌ, নিউজ 24। ইরানে মার্কিন হামলার জেরে এবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে তেহরান পার্লামেন্ট। এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী। দাম ছুঁয়েছে 5 মাসের সর্বোচ্চ সীমায়। বিশ্লেষকরা বলছেন এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতে। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়াতে পারে। ইরান ইসরায়েলের হামলার জেরে উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহের মূল রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এমন খবরে সোমবার ভোর থেকে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এতে বলা হয়, বাজার খোলার পরপরই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি WTI উভয়ের দাম 4% বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। অন্যদিকে শেয়ার বাজারে দেখা গেছে উল্টো চিত্র। প্রধান সূচকে প্রায় 0.6 থেকে 0.7% কমেছে। এই অস্থিরতায় মার্কিন ডলারের মানও কিছুটা বেড়েছে।
জাপানের আর্থিক প্রতিষ্ঠান MFUG জানিয়েছে এই যুদ্ধ কতদিন চলবে এবং এর ফলে কি হবে তা অনিশ্চিত। এতে তেলের দাম ব্যারেল প্রতি আরো $10 পর্যন্ত বাড়তে পারে। এমন অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। বিশ্লেষকদের মতে ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চালাতে বাধা দিলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমপক্ষে $100 পর্যন্ত পৌঁছাতে পারে। মাসুদ রানা, নিউজ 24। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সৌজন্য বৈঠকে পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক জোরদারে আশাবাদ ব্যক্ত করেন মমতা। বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধ কেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে। এ সময় ভবিষ্যৎ বাংলাদেশের সাথে যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মমতা। একই সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা পৌঁছে দিতে হাই কমিশনারকে অনুরোধ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দীর্ঘ 25 বছর পর ইতালির শিল্পনগরী ফর্লিতে বাংলাদেশ কমিউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমিতি ফর্লি নামের এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাখাত হোসাইন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহির শেখ, প্রচার সম্পাদক মোহাম্মদ নূর নবী, কোষাধ্যক্ষ নির্বাচিত হন মোহাম্মদ শফিকুর রহমান। দেশীয় সংস্কৃতির বিকাশ এবং বেকারদের কর্মসংস্থানের অঙ্গীকার করেছেন বিজয়ীরা। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবীণ কমিউনিটি নেতা হুমায়ুন কবির রনি। কৃতজ্ঞ জানাই সমস্ত ফর্লিবাসী আমার ভোটারদেরকে যে আজকে আমাকে বিজয়ী করার জন্য। আমি চাই এই ফর্লিবাসীর জন্য, কমিউনিটির জন্য ভালো কিছু একটা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমি চাই এই কমিউনিটিকে সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। ফর্লির সমস্ত বাঙালি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে। আমি সব বাঙালি কমিউনিটিকে নিয়ে একটি ভালো কমিউনিটি কীভাবে কাজ করা যায়, স্কুল, মাদ্রাসা, ইটন ভাই যে কথা বলছে তার উপরে রেসপেক্ট রেখে আমি আপ্রাণ চেষ্টা করব এগুলো করার জন্য। লন্ডনে হয়ে গেল যুক্তরাজ্য ও ইউরোপের বৃহত্তম বৈশাখী মেলা। 22 জুন অনুষ্ঠিত জমজমাট এই মেলায় জনপ্রিয় ব্যান্ড দল শূন্য আর কিংবদন্তি কণ্ঠশিল্পী কনক চাপার গানে মুগ্ধ হন প্রবাসীরা। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলা হয়ে গেল যুক্তরাজ্যের লন্ডন শহরের মাইল্যান্ড স্টেডিয়ামে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি যোগ দেন সংস্কৃতি প্রেমীরাও। এত মানুষ হবে, এত মানুষ ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে, এটা আমরা কেউ আশা করি নাই। দূর থেকে আসছি, নর্থ ওয়েস্ট থেকে। ভেরি নাইস গ্যাদারিং, সবাইকে দেখে ভালো লাগছে। অনেক মানুষরা একসাথে না দেখা করতে পারলেও বাট এই জায়গাটা এসে সবাই মিলন হয়। তারপরে আরেকটা জিনিস, এখানে সবাই দেশীয় পোশাকগুলো পরে, এই জিনিসটা সব দেশে সবসময় হয় না। মেলায় সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মন জয় করে নেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কনক চাপা। বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার যে কাজ এবং এই আয়োজন খুবই কষ্টকর কিন্তু খুবই আনন্দের। IMTV নিয়মিতভাবে এই কাজটা করে যাচ্ছে। IMTVকে অনেক ধন্যবাদ এবং আমরা যে মাঝে মাঝে সম্পৃক্ত হই সেই জন্য নিজেকে সম্মানিত করি। উন্মাদনা ছড়ায় জনপ্রিয় ব্যান্ড শূন্য। অনুষ্ঠান স্থল হাজার হাজার মানুষের ভিড়ে যেন রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এম্পাওয়ারিং ফিউচার্স, ইন্সপায়ারিং ইনোভেশন প্রতিপাদ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 17তম সমাবর্তনে অংশ নেয় 6 শতাধিক শিক্ষার্থী, যারা কৃতিত্বের সঙ্গে তাদের ডিগ্রি অর্জন করেছে। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তোহ পুয়ান দাতো উইরা ডক্টর হাজা আসমা বিনতি হাজি আব্দুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে সমাবর্তন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি, ডিপ্লোমা ও বিশেষ পুরস্কার বিতরণ করেন। আমি সত্যি আনন্দিত জিওমেট্রিকা থেকে শেষ করতে পেরেছি। সো আমি সবাইকে জিওমেট্রিকা প্রত্যেকের স্টাফ, ডিন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পথযাত্রায় অনেক সহযোগিতা প্লাস মেন্টাল সাপোর্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে। কারণ বাংলাদেশ থেকে দেশের বাইরে এত বড় একটা অ্যাচিভমেন্ট আসলে অনেক বড় কিছু। ইটস নট ইজি ফর মি, বাট আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি এটা কমপ্লিট করতে পেরেছি।
কানাডার টরন্টোতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা আয়োজিত জীবনে আমার যত আনন্দ শীর্ষক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী দর্শকদের অভ্যর্থনা জানান রবীন্দ্রনাথের একটি জনপ্রিয় ব্রত সঙ্গীতে আনন্দধারা বহেছে ভুবনে। এরপর একে একে গাওয়া হয় প্রেম, প্রকৃতি, ভক্তি ও বিচ্ছেদ পর্বের নানা গান। প্রতিটি গানে ছিল পরিমিত আবেগ, নিখুঁত উচ্চারণ ও গায়কীর অপার নৈপুণ্য। আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি চিত্রা সরকার। প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে রাতের ভোটের কারিগর তকমা পাওয়া সাবেক সিইসি KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এদিকে 2018 সালে শতভাগ ভোট পড়েছে এমন সব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এছাড়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একযোগে দেশের 13 জেলায় নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক। 2018 সালের রাতের ভোটের কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জামান সরকার তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 30/12/18 তারিখে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন জন্ম দেয়। তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। দুদক বলছে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। অভিযোগ আছে এসব নির্বাচনে বিজয়ী হতে শেখ হাসিনা ও তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একচেটিয়া প্রভাব খাটিয়েছিল বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সরকারি বিভিন্ন মহলের উচ্চপদস্থ কর্মকর্তারা। এসব অভিযোগ আমলে নিয়ে গেল জানুয়ারিতে 5 সদস্যের অনুসন্ধানী দল গঠন করে দুদক। শুরু হয় তদন্ত। তারই ধারাবাহিকতায় এবার 2018 সালের নির্বাচনে কারচুপির সাথে জড়িত সকল কর্মকর্তার তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দুদক। ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। এদিকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার একযোগে দেশের 13 জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ইতোমধ্যে অনেক নির্বাচন অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম হাতে নাতে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা। মব সংস্কৃতিকে বিএনপি সমর্থন করে না বলে সাফ জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে মব করে হেনস্থার সাথে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যারা ভোটাধিকার হরণে সহযোগিতা করেছে তাদের সবাইকেই আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। 2014, 18 ও 24 সালের বিতর্কিত নির্বাচনে জড়িত কর্মকর্তাদের আগামী জাতীয় নির্বাচনের দায়িত্বে যেন না রাখা হয় সেই দাবিতে এই অবস্থান কর্মসূচি, যেখানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আগামী নির্বাচনে যাতে আগের মতো অভিযোগ না ওঠে। আমাদের ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল এই 3 জনের সাথে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এর আগে রোববার বিতর্কিত 3 নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বিএনপি। পরে আলাদাভাবে শেরেবাংলা নগর থানায় মামলাও করে দলটি। এরপরই গত রাতে গ্রেফতার করা হয় সাবেক সিইসি KM নুরুল হুদাকে। সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে মব করে হেনস্থার ঘটনায় নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। আইন বহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এই ধরনের কোন নীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী নয়। কালকে যে ঘটনা যারাই ঘটাক তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি এটা সরকার দেবেন। আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইন
আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। যদি বিএনপির যে কোনো নেতা কর্মী এই ঘটনা জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা। রোববার রাতের ঘটনাকে কেন্দ্র করে কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করায় সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিএনপির মামলার আসামি হওয়ার 6 ঘন্টা পরই রোববার কথিত জনতা উত্তরার বাসা থেকে আটক করেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নুরুল হুদাকে আটকের পর তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেপ্তারের খবর সঠিক নয়। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। এদিকে সচিবালয় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে মব জাস্টিসের মাধ্যমে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। পুলিশের মনোবল আগের মতো পুরোপুরি ফিরে না এলেও আগের চেয়ে সক্রিয় হয়েছে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা। তারা অনেকটাই সক্রিয় হয়েছে, হয়তো আরো সক্রিয় হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নেতাকর্মীদের উপর হামলা করে এনসিপির অগ্রগতিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, 24 ঘন্টার মধ্যে এই হামলার যথাযথ বিচার করতে হবে। রাজধানীর শাহবাগে ব্রিফিং শেষে রমনা থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি। অন্যদিকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, 24 ঘন্টার মধ্যে বিচার না হলে এনসিপি ব্যবস্থা নেবে। এর আগে সোমবার রাত 10:30টার দিকে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়, সেখানে 4 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। অন্যদিকে বক্তারা অভিযোগ করেন, এ হামলার মাধ্যমে পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালানো হচ্ছে। এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন বাদে কেউই এনসিপির প্রতিপক্ষ নয়। সোমবার সন্ধ্যায় জেলা যুবশক্তির আয়োজনে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুব সম্প্রদায়কে মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ ও দুর্নীতিতে ব্যবহার করেছে, কিন্তু এনসিপি যুবকদের ঐক্যবদ্ধ করে রাষ্ট্র গঠনের কাজে লাগাতে রাজনীতিতে নেমেছে। প্রত্যেক ইউনিয়নের মেধাবী, সৎ এবং পরিশ্রমী যুবকদের এনসিপিতে যোগদানেরও আহ্বান জানান সার্জিস আলম। মনে করি এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন ব্যতীত কেউই আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সবাইকে আমাদের সহযোগিতা মনে করে, প্রতিযোগী মনে করে জনগণের জন্য প্রতিযোগিতায় নামতে চাই, জনগণের কাজের জন্য
ভালোর জন্য প্রতিযোগিতায় নামতে চায়, কিন্তু এই প্রতিযোগিতা কেউ যদি আবারও ওই একই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকে, তাহলে আমাদেরকে সেই অপকর্মগুলোর বিরুদ্ধে আবারও দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবে স্কাউট সদস্যদের আত্মহুতির নজির বিশ্বে আর নেই, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে নিজ কার্যালয়ে বক্তব্যে তিনি কথা বলেন। স্কাউটদের উদ্দেশ্যে বলেন, নিজেদের অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গধবাঁধা ছাত্র জীবনে নিজের সাথে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি, এবং সেই ব্যবস্থা টিকে গেছে। প্রথম অদ্ভুত মনে হয়েছে সবার কাছে, কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি। নিজেরা মিলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো। এই ছিল প্রবাসের সংবাদে, সবাইকে ধন্যবাদ।